আশা করি এই এপিসোডের ব্যাপারে আগে থেকে বলার কিছু নেই, কারণ এটা হলো আগের এপিসোডের পার্ট 2। যারা আগের এপিসোড শোনোনি তাদের জন্য খুব সংক্ষেপে আমি ঘটনাটা বলে দিচ্ছি, আর যারা শুনেছো তারাও শুনে নাও, তাহলে আরেকবার পার্ট 1 রিমাইন্ড হয়ে যাবে। অর্ণবের গ্রামের বাড়ির এক প্রতিবেশী তপনবাবুকে নিয়ে ঘটনাটা। তিনি একদিন রাতে খবর পান যে তাদের গ্রামের ভূপতিবাবু মারা গেছেন। এই খবরটা পেয়ে তপন জেঠু একটু অবাক হলেন, কারণ আজকেই সকালে রাখালের চায়ের দোকানে ভূপতিবাবুর সাথে তার দেখা হয়েছিল। তখন তিনি দিব্যি স্বাভাবিক ছিলেন, তাই ওনার মৃত্যু সংবাদ হঠাৎ করে পেয়ে তপন জেঠুর খুবই খারাপ লাগে। সেই জন্যই তার বন্ধু কানাইকে নিয়ে ভূপতিবাবুর বাড়িতে গিয়ে দেখলেন তার হিমশীতল মরদেহ উঠোনে শোয়ানো, আর ভূপতিবাবুর ছেলে নিকুঞ্জবাবু উঠোনের এক কোণে বসে চুপচাপ দেখছে। তপন জেঠু একটু পরেই জানতে পারলেন যে তার মৃত্যু মোটেও স্বাভাবিক ছিল না, কারণ সে বাথরুমে গিয়ে আর ফিরে না আসার জন্য তার ছেলে কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখে ভূপতিবাবু বাথরুমের পাশের এক বড় বেল গাছের তলায় বসে। তাই নিকুঞ্জবাবু এসে তাকে গায়ে হাত দিয়ে ডাকতেই সে উল্টে পড়ে যায় এবং তার মুখ থেকে ফেনার মতো কিছু বেরিয়ে সঙ্গে সঙ্গে তিনি মারা যান কিছু বুঝে ওঠার আগেই। দিনটা ছিল অমাবস্যার রাত, আর তার ওপরে অস্বাভাবিক মৃত্যু। এর ফলে তার শরীরে অনেক রকম দোষ লাগে। তাই জন্য রাধা পুরোহিতকে ডাকা হয় ভূপতিবাবুর শেষকৃত্য ভালো করে সম্পন্ন করার জন্য। কিন্তু রাধা পুরোহিত বাড়িতে ঢোকার আগেই চৌকাটে হোঁচট খেয়ে পড়ে যান, আর তার সাথে সাথে নানান বাধা এসেছিল শেষকৃত্য করার সময়, যেমন বারবার প্রদীপ নিভে যাওয়া, গঙ্গা জলের ঘটি উল্টে পড়ে যাওয়া এবং মৃতদেহ নিয়ে বেরাবার সময় শুকনো চৌকাটে মৃতদেহ সমেত যেই 4 জন কাঁধে নিয়ে যাচ্ছিল সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে যাওয়া। এরম একের পর এক বাধা আসছিল। অবশেষে জনা 20 লোক একটা ম্যাটেরো করে মৃতদেহ নিয়ে রওনা হলো শ্মশানের উদ্দেশ্যে। ম্যাটেরোয় যেতে যেতে রাখাল বলে একটি ছেলে লক্ষ্য করে একটা কালো কুচকুচে রঙের কুকুর হাওয়াতে ভাসতে ভাসতে তাদের ম্যাটেরোকে ফলো করছে, এবং যে গলা ছেড়ে হরিনাম গাইছিল সেও হঠাৎ অদ্ভুত রকমভাবে অসুস্থ হয়ে পড়লেন। ঠিক তার কিছুক্ষণ পর ম্যাটেরোর একটি চাকা গর্তে আটকে যায়, আর তখনই সেই কালো কুকুরটা গাড়ির সামনে এসে পড়ে। কিন্তু অনেক চেষ্টার পরও গাড়ির চাকা গর্ত থেকে আর বের করা যায় না। তাই অবশেষে মৃতদেহকে কাঁধে নিয়েই সবাই অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শ্মশানে পৌঁছায়। শ্মশানে পৌঁছেই রাধা পুরোহিত ব্যস্ত হয়ে যায় চিতা সাজানোর কাজে, আর কিছুজন চলে যায় কালীব্যাপীর বাড়ি মৃতদেহ দাহ করার জন্য টুকটাক সামগ্রী কিনতে, আর মধুডোমকে ওখানেই পাওয়া যেত। এদিকে তপন জেঠু মৃতদেহকে ছুঁয়ে বসেছিল, কারণ মরাকে যাতে পিশাচ না ধরে নেয় তার জন্য। কিন্তু সেই সময় তপন জেঠুর মনে হচ্ছিল তাকে পেছন দিয়ে কেউ ডাকছে, আর তার গায়ে যেন কেউ হাত বুলাচ্ছে। তার কিছুক্ষণ পর সবাই মিলে চিতা সাজানো জিনিসপত্র এবং মধুরুমকে নিয়ে হাজির হয়। চিতা সাজানো হয়ে গেলে যখন মৃতদেহকে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার ওজন হঠাৎই কয়েক গুণ বেড়ে যায়। তখন সবাই বুঝতে পারে যে এই মৃতদেহকে অলরেডি পিশাচে ধরে নিয়েছে। তাই সবাই তাড়াহুড়ো করে মরা পুড়িয়ে দেয়। চিতা জ্বলার সময় তপনবাবুকে তেঁতুল বাগানের ভেতর থেকে কেউ যেন ডাকে, কিন্তু জেঠু তাকে দেখতে পায়নি। তাই কিছুক্ষণ পর সে সম্মোহিত হয়ে তেঁতুল বাগানের ভেতর দিয়ে গিয়ে নদীর সামনে চলে আসতেই তার হুঁশ ফেরে। তখন সে খুব ভয় পেয়ে যায়, তাই পেছন ঘুরতেই তার হাত কেউ যেন অন্ধকারের ভেতর থেকে টেনে ধরে, আর সেই জন্যই জেঠু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই হঠাৎ এক সন্ন্যাসী এসে জেঠুকে ওখান থেকে কোনো রকমে প্রাণে বাঁচিয়ে পুনরায় মরা পড়ানোর জায়গায় নিয়ে যায়। সন্ন্যাসী চিতার সামনে এসে বলে যে ভূপতিবাবুর আত্মা এখনো মুক্তি পায়নি এবং একটা পিশাচ এখানেই ঘুরছে তাদের এক এক করে মারবে বলে। তাই জন্যই সন্ন্যাসী তাদের রক্ষার্থে চিতাপুরে ছাই হওয়া না পর্যন্ত সেখানেই ঠায়ে দাঁড়িয়ে রইল। কিন্তু পরদিন থেকে গ্রামে শুরু হলো নরপিশাচের আতঙ্ক, এবং একের পর এক গবাদি পশু সমেত গ্রামের লোকজনও মারা যেতে লাগলো। তাই গ্রামে শুরু হলো নরপিশাচের মৃত্যুর খেলা। এই ছিল প্রথম পর্ব। আজকে আমরা জানবো সেই সন্ন্যাসীটি কি করে সেই নরপিশাচের হাত থেকে গ্রামের লোকজনের মৃত্যুকে আটকেছিল প্রেত সাধনার মাধ্যমে।
তাই সরাসরি চলে যাই আজকের এপিসোড নাম্বার 18। ওয়েলকাম। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা। এইবার আছি আমরা ঘটনার দ্বিতীয় বা শেষ পার্ট নিয়ে। তার আগে বলে রাখি, এই ঘটনাটা আমায় সাজেস্ট করেছে অর্ণব দাস, মালদা জেলার চকবাড়ই গ্রাম থেকে। এইবার যাই দ্বিতীয় ঘটনায়। দাউ দাউ করে চিতা পুড়ছে, আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। একটা মানসিক ক্লান্তি আর অবসন্নতা সকলের মনে চেপে বসেছে। খাবার জন্য গুড়মুড়ি নিয়ে আসলেও তা ছুঁয়েও দেখেনি কেউ। প্রচণ্ড ভারী একটা অনুভূতি সকলের মনে, যেন কারোর সাথে কথা বলতেই আর ইচ্ছা করছে না। তখন সেই সন্ন্যাসীটি যে হঠাৎ করে এসে হাজির হয়েছিল, সে ঠায় চিতার সামনে দাঁড়িয়ে রইল। জ্বলন্ত চিতার লালচে আগুনে তার চোখ জ্বলজ্বল করছে। যতক্ষণ না চিতা সম্পূর্ণ পুড়ে ছাই হলো, সে একটুও নড়েনি জায়গা ছেড়ে। মধুডোম একটা মাটির হাঁড়িতে ছাই ঘেটে ঘেটে নাভিকুণ্ডলী আর ছাই কিছুটা সংগ্রহ করে ভরল, আর তার মুখ বন্ধ করলো মাটির সরা দিয়ে। রাধাপুরোহিত নিকুঞ্জবাবুকে বললেন কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে নদীর কোমর জল পর্যন্ত নেমে যেতে। নামার পর হাঁড়ি উপুর করে জলে ছাই বিসর্জন দিয়ে হাঁড়িখানাও ফেলে দিতে। নিকুঞ্জবাবু তাই করলেন, কিন্তু কয়েক পা এগিয়ে যেতেই উনি হঠাৎ করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। আমরা অবাক হয়ে দেখছি ওনার দুই পা কাঁপছে, চোখ বিস্ফোরিত হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছেন না। মুখ দিয়ে গো গো করে শুধু শব্দ বেরাচ্ছে। এইবার সেই সন্ন্যাসী সামনের দিকে তাকাতেই তার বুড়ো কুঁচকে গেল। হাতে ত্রিশূল উঁচিয়ে ধরল সামনের অন্ধকারের দিকে। আমরা সকলেই তখন সেই দিকেই চেয়ে আছি। স্পষ্ট মনে হলো একটা আবছা ছায়া বুঝি জমাট বাঁধা অন্ধকারের পিণ্ড হয়ে আকাশের দিকে উঠে গেল। নিকুঞ্জবাবু কোনোভাবে ভয়ে কাঁপতে কাঁপতে নদীতে নামলেন, আর তার পিছনেই ঠিক দাঁড়িয়ে আছে ত্রিশূল হাতে সন্ন্যাসী। তাড়াতাড়ি অস্থি বিসর্জন শেষ করে উঠে আয়, গম্ভীর স্বরে বললেন সে। নিকুঞ্জবাবু কোনো মতে ছাই শুদ্ধ হাঁড়ি উপুর করে দিলেন নদীর জলে। ছাই নদীর জলে মিশতেই আমরা কেঁপে উঠলাম। আকাশ ফাটানো এক তীক্ষ্ণ চিৎকার শোনা গেল সামনের তেঁতুল নিম গাছের আড়াল দিয়ে। আমরা কেউই বুঝতে পারলাম না কিছু, ভয়ে কাঁপতে থাকলাম সবাই। সবাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আর এক মুহূর্ত অপেক্ষা করলে আমি কিছুই করতে পারবো না। দাঁতে দাঁত চেপে বললেন সেই সন্ন্যাসী। এদিকে আমরা তখন তাড়াহুড়ো করে এগাচ্ছি। ম্যাডেরো ভ্যান কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আমরা কোনো রকমে দৌড়েই যাচ্ছি গাড়ি ধরার জন্য। সেই সন্ন্যাসী আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে, যেন কোনো কাউকে আটকে রাখতে চাইছে সে। এবার সবাই মিলে তাড়াহুড়ো করে গাড়িতে উঠলাম। ওটা মাত্র ড্রাইভার গাড়ি ছেড়ে দিল, আর ওই অন্ধকারেই কাঁচা রাস্তা দিয়ে পাগলের মতো ছুটছে আমাদের গাড়ি। যে কোনো মুহূর্তে গর্ত পড়লেই পুরো গাড়িটা সমেত আমরা সবাই উল্টে যাব, সে খেয়ালও আমাদের কারণ নেই। সবাই বসে ঠকঠক করে কাঁপছি আমরা। কাঁচামাটির রাস্তার দুপাশে বড় বড় আকাশ ছোঁয়া গাছের সারি, জমাট বাঁধা অন্ধকার গাছের মাথায়, কিন্তু আমাদের কারো সাহস নেই সেই দিকে তাকাবার। শুধু মনে হচ্ছে এই বুঝি কেউ গাছের ওপর থেকে আমাদের গাড়িতে লাফ মারবে। শ্মশানের রাস্তা শেষে বড় রাস্তায় উঠে যেতেই গাড়িখানা হঠাৎই ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ম্যাডেরোর পেছনে বসে আমরা সকলেই বললাম, কি হলো, আরে থামলে কেন? এই বলে চেঁচিয়ে উঠলাম। ড্রাইভার কাঁপতে কাঁপতে সামনের দিকে আঙুল তুলে দেখালো সেই বড় কালো কুকুর, যাকে রাখাল শ্মশানে আসার সময় দেখেছিল দাঁড়িয়ে থাকতে, সে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার চেহারা হিংস্রতা যেন ফেটে পড়েছে। দুটো হলুদ চোখ আগুনের মতো যেন জ্বলজ্বল করছে। দাঁতগুলো এই অন্ধকারেও জ্বলজ্বল করে বোঝা যাচ্ছে। চাপা গড় গড় শব্দ বেরাচ্ছে তার মুখ দিয়ে। শতগুণ ভয়ঙ্কর লাগছে তাকে। রাম নাম করো, কে একটা বলে উঠল আমাদের মধ্যে থেকেই। তাই সবাই মনে মনে আমরা রাম নাম করতে থাকলাম। কুকুরটা একদম রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। যেতে হলে তার ওপর দিয়ে আমাদের গাড়ি চালিয়ে যেতে হবে, কিন্তু সেই সাহস আমাদের তখন কারোর ছিল না। সে এক দম বন্ধ করা অবস্থা, নিঃশ্বাস বন্ধ করে সবাই চুপচাপ বসে রইল। আর সামনে মূর্তিমান জমের মতো কুকুরটি রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে।
হঠাৎ আমাদের মধ্যে কে যেন একটা পাটকাঠির গোছা জ্বালায়। তখন রাতের আধার কেটে চারিদিকে আলোকিত হয়ে ওঠে। দেখি রাখাল গাড়ি থেকে নেমে পড়ল আর জ্বলন্ত পাটকাঠি নিয়ে এগিয়ে গেল গাড়ির সামনে। তখনই সবাই অবাক হয়ে দেখলাম কুকুরটা যেন কোথায় উবে গেছে। গাড়ি কিছুটা এগোতেই রাখাল দৌড়ে এসে গাড়িতে উঠল। তখন আমাদের বুঝতে একটুও দেরি হলো না যে এই অন্ধকারের প্রাণীটা আর যাই হোক আগুনকে ভয় পায়। এরপরে কোনো দিকে না তাকিয়ে গ্রামে ফিরলাম। তখন অল্প অল্প ভোরের আলো ফুটেছে সবে। একটা বড় পুকুরে সবাই মিলে স্নান সেরে লোহা আগুন ছুঁয়ে এবং নিম পাতা দাঁতে কেটে ঘরে ঢুকলাম আমরা সবাই। কিন্তু এ কি আমরা কেউ জানতাম যে পরের দিনগুলিতে কি বিভীষিকা আমাদের জন্য অপেক্ষা করছে? দিন কতক পরের কথা, তখন দাহকার্য শেষ হওয়ার পর অশৌচকাল চলছে। এই সময় বাড়িতে সন্ধ্যা হলেই মৃতের ঘরে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে কিছু ফুল দিতে হয়। সেই দিন সন্ধেবেলা নিকুঞ্জবাবুর বউ ঘরে গেলেন প্রদীপ জ্বালানোর জন্য। তাই মেঝেতে বসে যখন দেশলাই কাঠি জ্বালছেন তখন স্পষ্ট দেখলেন সামনের দেওয়ালে লম্বা চওড়া একটা মানুষের ছায়া পড়েছে। ওনার বুক কেঁপে উঠল এটা দেখে, কারণ বন্ধ ঘরে উনি ছাড়া আর কেউ নেই। তাহলে ওই ছায়াটা কে? ওই ছায়াটা পড়া তখন খুবই অস্বাভাবিক ছিল তার কাছে। এবং তখনই তিনি অনুভব করলেন তার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে, কারণ তার নিঃশ্বাসের শব্দ তিনি স্পষ্ট বুঝতে পারছেন। এতক্ষণে ওনার শিরদাঁড়া দিয়ে বরফ শীতল অনুভূতি যেন বয়ে গেল। কোনোভাবে উঠে দাঁড়াতে গেলেন, প্রদীপ জ্বালানো মাথায় উঠেছে। তখন ভয়ে ভয়ে নিজেরই চোখ বন্ধ হয়ে আসলো তার। দরজার দিকে এক পা বাড়িয়েছেন যেই, তখনই প্রচণ্ড শব্দে দরজা বন্ধ হয়ে গেল। কেউ যেন সর্বশক্তি দিয়ে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল, ঠিক এমনটাই মনে হয়েছিল। বিকট চিৎকারে উনি মেঝেতে লুটিয়ে পড়লেন। ওনার চিৎকার শুনে বাড়ির আর সবাই দৌড়ে আসলো সেই ঘরের দিকে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। কোনোভাবে কবজা ভেঙে দরজা খুলে ঢুকতেই দেখল উনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখের মনি ঠিকরে বেরিয়ে এসেছে এতক্ষণে, তাই তৎক্ষণাৎ ধরাধরি করে ওনাকে তোলা হলো। সেই রাত্রেই ওনার তীব্র জ্বর এলো, তার সাথে উনি প্রলাপ বকা শুরু করলো। এতে বাড়ির সবাই ভয় কাটা হয়ে রইল। কখনো রাতের বেলা গোয়াল ঘর দিয়ে বাছুরের বিকট চেল্লানোর আওয়াজ শোনা যায়, তো কখনো যেন মাঝরাতে ছাদের ওপর দিয়ে ধূপধাপ শব্দ করে কেউ দৌড়ায়। আবার কখনো ভর দুপুরে কোনো কারণ ছাড়াই বাড়ির জানলা দরজা ধরাস ধরাস করে খোলে আর বন্ধ হয়। রাত বিরতে থেকে থেকে কাকের ডাক শোনা যায় একটানা। আর ওনার বাড়ির সামনে গেলেই একটা বিকট দুর্গন্ধ যেন সবার নাকে আসতো। তাই গ্রামের বাকিরা বাধ্য হয়ে ওনার বাড়ির এলাকাটাই সবাই এড়িয়ে চলা শুরু করলো। সব থেকে ভয়ানক ঘটনা ঘটল 7 দিনের মাথায়। একদিন সন্ধেবেলা কানাই মণ্ডল গিয়েছিলেন নিকুঞ্জ বাবুর বাড়ি কোনো এক বিশেষ কাজে। ওনার বাড়ির সদর দরজা খুলতেই বড় উঠোন, আর উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে বিশাল বড় সেই প্রকাণ্ড বেল গাছটা, আর তার ডালপালা ছড়িয়ে রয়েছে চারিদিকে। তো কানাইবাবু উঠোনে পা দিতেই ওনার মনে হলো কেউ যেন বেল গাছ দিয়ে ওনাকে দেখছে। তাই কানাইবাবু ওই দিকে তাকালো। তখন হালকা চাঁদের আলোয় মনে হলো কেউ যেন মগডাল থেকে পা ঝুলিয়ে বসে আছে। কানাইবাবু এতক্ষণে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করছেন, আর তখনই অন্ধকার থেকে জন্তুর মতো একটা অবয়ব 4 পায়ে গাছ থেকে নেমে তার কাছে লাফিয়ে লাফিয়ে আসতে শুরু করলো। উনি এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না, তাই তিনি ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এরকম দুটো ঘটনায় সকলের মনে ভয় চেপে বসল। একদিকে নিকুঞ্জবাবুর স্ত্রী মালতী দেবী জ্বরে ভুগছেন, আর একটু হুঁশ এলেই অর্থহীন প্রলাপ বকছেন। আর অন্যদিকে কানাইবাবু সেদিনের পর থেকে কেমন যেন থম মেরে গেছেন। কথাবার্তা কিছুই যেন বলছেন না, আর শুধু মাঝে মাঝে ওপরের দিকে তাকান, কিছু একটা দেখেই শিউরে ওঠেন, আবার অজ্ঞান হয়ে যান। আর এরপর একদিন সকালে সকলের ঘুম ভাঙল কান্নার শব্দে পণ্ডিত পাড়ার রাধা পুরোহিতের বাড়ি থেকে। সেদিন সকালে বাড়ির কুয়োর কাছে মুখ থুবড়ে উল্টে পড়েছিলেন তিনি। রাতে কখন শৌচাগার যাওয়ার জন্য উঠেছিলেন, আর সকালে তাকে পাওয়া গেল কুয়োর কাছে উপুর হয়ে পড়ে থাকতে। এতক্ষণে তার শরীর শক্ত হয়ে গেছে।
ব্যাস, এবার লোকে দিনের বেলাতেও বেড়াতে ভয় পেতে শুরু করলো। সবার বদ্ধমূল ধারণা হয়ে গেল যে নিকুঞ্জবাবুর বাবা ভূপতিবাবুর অতৃপ্ত প্রেতাত্মাই এই সব কাজ করছে। কারণ একে শনিবারের সন্ধ্যা, তার ওপর আমাবস্যার রাতে মৃত্যু, দোষ না পেয়ে যাবে কোথায়? রাখাল ঘোষ রোজ সকালে ধোলাই নদীর পাড়ে যায়, ওখানে নিজের পোষা গরু আর ছাগল চড়ায়। কিন্তু সন্ধেবেলায় তার গরু ছাগল ফিরে আসলেও সে আর ফিরে আসলো না। এদিকে বাড়ির লোক ভেবে আকুল হলো যে রাখাল কোথায়, সে এখনো কেন আসছে না। তাই পরদিন ভোর হতেই তার খোঁজে বেরোলো সবাই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে তার নিথর দেহ পাওয়া গেল নদীর ধারের একটা বড় বটগাছের উঁচু ডাল থেকে, গলায় দড়ি দিয়ে ঝোলা অবস্থায়। গরু বাঁধার দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। আর কারোর একটুও সন্দেহ রইল না যে ভূপতিবাবুর প্রেতাত্মা ফিরে এসেছে গ্রামের সবাইকে এরমভাবে জ্বালাতন করে করে মারবে বলে। তাই গ্রামে একটা ভয়ের আবহ তৈরি হলো তখন। দিনের আলো নিভলেই যে যার ঘরে ঢুকে পড়তো, আর সন্ধেবেলা কেউ দরকার ছাড়া বেরোতই না। দেখতে দেখতে ঘাট কাজের দিন চলে এসেছে। সেদিন অশৌচ ছেড়ে মাথা ন্যাড়া করে নখ দাড়ি সব ফেলে স্নান করে নতুন কাপড় পরতে হয়, এটাই হিন্দুদের নিয়ম। আর শ্মশান বন্ধুদের, অর্থাৎ যারা শ্মশানে গিয়েছিল সেই রাতে, তাদের দই চিড়ে দিয়ে আপ্যায়ন করতে হয়। কোনোভাবে একটা নাপিতকে ধরে ঘাট কাজ সারা হলো বটে, কিন্তু পিণ্ডদানের সময় ঘটল বিপত্তি। কলাপাতায় রেখে আসা চাল কলা মাখা পিণ্ড যেমনকার তেমনি পড়ে রইল। কোনো কাক, চিল, কুকুর কেউ মুখ দিল না ওতে। আর শেষে প্রদীপ সমেত একটা বড় পিণ্ড জলে ভাসাতে গেলেন, কিন্তু জলে দেওয়া মাত্রই তা ডুবে গেল। উনি বেশ বুঝতে পারলেন ওনার পরলোকগত বাবা ওনার দান করা পিণ্ড গ্রহণ করেননি। সেই দিন আবার শ্মশান বন্ধুদের আপ্যায়নও করার কথা, কিন্তু রাধা পুরোহিত ও রাখাল দুজনেই অস্বাভাবিকভাবে মারা গেছেন। আর কানাইবাবু অসুস্থ, সে আসার মতো অবস্থায় নেই, এবং বাকিরা ভয় কেউ আসতে চাইছে না। তপন জেঠু বাকিদের মতো উনিও ভেবেছিলেন এইসব ভূপতিবাবুর অতৃপ্ত প্রেতই ঘটাচ্ছে, কিন্তু নিকুঞ্জবাবুর বিপদ দেখে উনি আর বসে থাকতে পারেননি। তাই শেষমেশ অতি কষ্টে 5-6 জনকে জোগাড় করে হাজির হলো নিমন্ত্রণ রক্ষার্থে। দুধ, দই, কলা ও সন্দেশ খেলেন সবাই, তাই একটু হলেও নিয়ম রক্ষা হলো। সেই দিন রাতে ঘুমের মধ্যে তপন জেঠু ভূপতিবাবুকে দেখলেন। উনি যেন দাঁড়িয়ে আছেন আর হাত নাড়ছেন ওনার দিকে তাকিয়ে, যেন বলতে চাইছেন, এবার তোর পালা, তুই তৈরি হ। এই দেখে জেঠুর পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল, কারণ জেঠুর মনে হলো ভূপতিবাবু এবার তাকে না নিয়ে আর যাবেন না। এইসব দেখে তার ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে সারাটা দিন যেন গুম হয়ে কাটালেন। বাড়ির কেউ জিজ্ঞাসা করলে সে কাউকে কিচ্ছুটি বলেননি, পাছে তারা ভয় পেয়ে যাবে তাই জন্য। আর একদিন পর শ্রাদ্ধ শান্তির কাজ, তাই যতই উপদ্রব হোক না কেন শ্রাদ্ধটা ভালো করে করতেই হবে, কারণ পাশের গ্রামের এক পুরোহিত প্রেত শান্তি পুজো করার নিদান দিয়েছেন। তাই ঘাট কাজের পর প্রেত শান্তি পুজো করে জলদান করতে হবে, আর তারপরের দিন শ্রাদ্ধের কাজকর্ম। বাড়িতে বসে হাজারটা বাজে চিন্তা মাথায় আসছে, তাই তপনবাবু বেরিয়ে পড়লেন নিকুঞ্জবাবুর বাড়ির উদ্দেশ্যে। ওনাকে দেখে হাতে চাঁদ পেলেন যেন উনি, তাই তাড়াতাড়ি তপনবাবুর হাতে একটা ফর্দ ধরিয়ে বাজারে যেতে বললেন ওনাকে। বাজারে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করছেন ঠিকই, কিন্তু মনে হাজারটা দুশ্চিন্তা তপন জেঠুর। কিছুতেই যেন কাজকর্মে মন বসাতে পারছেন না তিনি। শেষে যখন মাটির জিনিসপত্র কিনতে গেছিলেন, তখন নিজে থেকেই সামনের চায়ের দোকানে বসে থাকা এক সন্ন্যাসীর দিকে ওনার চোখ আটকে গেল। ওনাকে দেখতেই তপনবাবুর বুক কেমন যেন ছ্যাঁত করে উঠল। অমানসিক চাউনি বুঝি একেই বলে, তীব্র অন্তর্ভেদী আর বরফ শীতল চাউনি এই দুই চোখে। রাতে এসে সে খুব বিরক্ত করছে বুঝি? এই কথা শুনে তপন জেঠুর বুক ভয় হিম হয়ে এলো। তিনি মনে মনে ভাবলেন, ইনি কি করে জানলেন? সরে আয় এদিকে। মাথার পেছনে তুই কাকে নিয়ে বেড়াচ্ছিস? মেঘের মতো গম্ভীর কণ্ঠে তিনি বলে উঠলেন। তপন জেঠু মন্ত্রমুগ্ধের মতো সরে গেল ওনার কাছে।
উনি ডান হাত বাড়িয়ে তপন জেঠুর কবজি চেপে ধরতেই সে যেন বিদ্যুতের চমক খেলেন। ঝনঝনিয়ে উঠল তার পুরো শরীর। একটা বিদ্যুতের শিখা যেন ওনার মাথা দিয়ে পা পর্যন্ত খেলে গেল। তপন জেঠু হাঁটু গেড়ে বসে পড়লেন ওনার পায়ের কাছে। তখন উনি ধীরে ধীরে তার কবজি ছাড়লেন। 3টে নিয়েছে, আরো 2টোকে নেবে, তারপরও যাবে। তোর মাথার পিছনেই ঘুরে বেড়াচ্ছে, নেহাত ও সুযোগ পাচ্ছে না তোকে নেওয়ার। তপন জেঠু এইবার কোনো কথা না বলে সোজা ওনার হাত চেপে ধরলেন বাবা বলে। উনি তাকিয়ে আছেন ওর দিকে। একে একে সব কথা খুলে বললেন উনি। ভূপতিবাবুর মৃত্যু থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সমস্তটা। শেষে বারবার ওনাকে অনুরোধ করলেন ওনার সঙ্গে যাওয়ার জন্য। কেন জানি না তপন জেঠুর মনে হচ্ছিল যদি এই বিপদ থেকে কেউ তাদের উদ্ধার করতে পারে তাহলে সে সন্ন্যাসীটিই পারবে। তাই বারবার করে অনুরোধ করার পর উনি মুচকি হাসলেন এবং অদ্ভুতভাবে বললেন, আগুন নিয়ে খেলা করবি, গলায় সাপ ঝুলিয়ে ঘুরে বেড়াবি, আর তার ফল ভোগ করবি না? বলতে বলতে উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, বাড়ি যা, ঠিক সময় আমি পৌঁছে যাব। এটা বলেই তিনি হেঁটে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর সব জিনিসপত্র কেনা শেষ করে সাইকেল ভ্যানে তুলে বাড়ি ফিরল তপন জেঠু। তারপর নিকুঞ্জ বাবুকে বাড়িতে গিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে আসলো। কিন্তু নিকুঞ্জ বাবু ওনাকে অনুরোধ করলেন সন্ধেবেলা আসার জন্য, আর বললেন, তুমি আমার আশা, তুমি আমার ভরসা তপন। বলতে বলতে কেঁদে ফেললেন উনি। তখন তপন জেঠু বললেন, আচ্ছা দাদা, আমি তো আছি, ভেঙে পড়ছেন কেন আপনি? সন্ধে ঘনিয়ে এসেছে। আজ কিছুদিন ধরে শাঁখের শব্দ শোনা যায় না। কোনো তুলসী তলায় আর কেউ প্রদীপ জ্বালায় না এখন। একটি থমথমে নীরবতা চেপে বসেছে গোটা গ্রামের বুকে। সন্ধেবেলা নিঃশব্দে বাড়ি থেকে বেরালেন উনি। চাদরে সারা শরীর ঢেকে হাঁটছেন। একটু পরেই পৌঁছালেন যেখানে ওনাকে আসতে বলেছিল নিকুঞ্জবাবু, সেই ধোলাই নদীর চরে। পাশেই বাঁশবাগান, তাই একটা বড় বাঁশঝাড়ের কাছে প্রেত শান্তির পুজোর আয়োজন করা হয়েছে। মাটিতে আলতা আর খড়িমাটিগুলো দিয়ে ষড়ভুজের মতো একটি আকার আঁকা হয়েছে, আর প্রতিটা মাথায় একটি করে মোমবাতি জ্বালানো হয়েছে। আর সামনে একটা বেলনের মতো মাটির মূর্তি বানিয়ে রাখা হয়েছে, যেটা নাকি প্রেতশিলা। নিরঞ্জনবাবু আর পুরোহিত লাল ধুতি পরে বসে আছেন। পুরোহিত গম্ভীর মুখে মন্ত্রপাঠ করে চলেছেন। ধুনোর ধোঁয়ায় ভরে এসেছে আশপাশ। সামনের মাটির সরায় তাল কর্পূর আর কাঠ পোড়া ছাই রাখা। তখন জেঠু চুপচাপ নিরঞ্জন বাবুর কাছে এসে বসে পড়ল, হাত জড়ো ও চোখ বন্ধ করে। কিন্তু এইবার যা হলো তা দেখে উনি চমকে গেলেন। কারণ পুরোহিত হাত বাড়িয়ে একটি ডানা বাঁধা পায়রা বার করলেন তার ঝুলি থেকে, আর সঙ্গে সঙ্গে ছুরির এক কোপে তার মাথা থেকে ধর আলাদা করে দিলেন। রক্তে ভেসে উঠল চারদিক। পায়রার ধরটা ছুঁড়ে ফেললেন আগুনের যজ্ঞকুণ্ডে, আর তার কাটা মাথাটা রাখলেন সামনের মাটির সরায়, আর এগিয়ে দিলেন সেই সরাটা বেলনের মতো প্রেত মূর্তির দিকে। তপন জেঠু হাঁ করে দেখছেন সব ব্যাপারটা, আর ভাবছেন, এ কেমন পুজো? পায়রার পরে একে একে একটি মোরগ, শোল মাছ ও পাঁঠাও বলি দিলেন ওই পুরোহিত ওই প্রেত মূর্তির সামনে, আর সেইগুলোর কাটা মাথা সাজিয়ে রাখা হলো সামনের মাটির সরায়, আর তার পাশে 4টি ছোট বাটিতে একটু করে রক্ত। হঠাৎ করেই সেই পুরোহিত 2টো করে মাটির বাটি দুজনকে এগিয়ে দিয়ে পান করতে বললেন। একটু ইতস্তত বোধ করে একটু চুমুক দিলেন তপন জেঠু। তাতে ওনার সারা শরীর যেন গুলিয়ে উঠল। চোখের সামনে সব কিছু কেমন যেন ঝাপসা দেখছেন উনি। কানে কোনো শব্দ ঢুকছে না যেন তার। হঠাৎ করেই ওনার সামনে সব কিছুই কেমন অস্পষ্ট হয়ে গেছে। সব কিছু যেন কাঁপছে তার সামনে। ভীষণ ঘুম পাচ্ছে তপন জেঠুর, তাই সে মাথাটা সামনের দিকে ক্রমশই ঝুঁকিয়ে দিচ্ছে। দেখতে দেখতে চারপাশে সব কিছু ঝাপসা হয়ে আসছে। হঠাৎ নিকুঞ্জবাবু উঠে দাঁড়ালেন। অচৈতন্য তপনবাবুকে ধরে ধরে সামনের দিকে নিয়ে গেলেন ঝোপের আড়ালে, যেখানে বলি দেওয়ার হাঁড়িকাঠ আগে থেকেই ফিট করা ছিল। এবার তপন জেঠুর মাথাটা গলিয়ে দিলেন হাঁড়িকাঠে। পুরোহিত এগিয়ে আসছেন ততক্ষণে তার ডান হাতে একটি বিশাল বড় খাড়া নিয়ে।
অবশেষে তাদের পরিকল্পনা সফল হতে চলেছে, কারণ নরবলি হলেই তার পঞ্চবলি সম্পূর্ণ হবে, আর তার সাথে সাথে প্রেতরাজকেও খুশি করতে পারবে নিকুঞ্জবাবুরা। এবার পুরোহিত খাড়া দুই হাতে ধরে মাথার পিছনে তুললেন, আর একটা মুহূর্ত পরেই ওনাদের সাধনা সফল হবে। তাই মনের আনন্দে পুরোহিত সবে কোপ মারতে যাবেন, ঠিক এমন সময় আহ করে এক বিকট আর্তনাদ করে ছিটকে পড়লেন পুরোহিত, কারণ একটা ছুঁড়ে দেওয়া ত্রিশূল এসে বিঁধেছে ওনার ডান হাঁটুতে। হাতের খাড়া ফেলে হাঁটু চেপে বসে পড়লেন পুরোহিত, আর ততক্ষণে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছে সেই সন্ন্যাসীটি। এতক্ষণে নিকুঞ্জবাবু ওনার দিকে তেড়ে গেলেও হাতের এক ধাক্কায় ছিটকে পড়লেন নিকুঞ্জবাবু। রাগে দুই চোখ জলজল করছে ওনার। হাতের কমণ্ডুল থেকে একটু জলের ছিটে দিতেই তপনবাবুর মুখ খোলে এবং সে চোখও আস্তে আস্তে খুলতে লাগলেন। উনি ততক্ষণে উঠে বসেছেন, ফ্যাল করে দেখছেন চারিদিকে, এবং সব কিছুই যেন তার কাছে খুব আশ্চর্য ছিল। এ তো প্রেত শান্তি নয়, বরং বলতে পারিস প্রেতরাজের পুজোর আয়োজন ছিল। পঞ্চবলি সম্পূর্ণ হলেই প্রেত রাজার কাছ থেকে বর পাওয়া যেত। তপনবাবু হাঁ করে চেয়ে আছেন। একবার তাকালেন নিকুঞ্জবাবুর দিকে, দেখলেন তিনি তার দিকে নিষ্ফল আক্রোশে ফুঁসছেন এবং তার দিকে আগুনের চোখে দেখছেন। এদিকে সন্ন্যাসীর আগুনের চাউনির কাছে দুজনে নীরব হয়ে বসে থাকলো। এতক্ষণে তপন জেঠু জিজ্ঞাসা করলেন, বাবা, এ কি হচ্ছে? আপনি দয়া করে ব্যাপারটা আমায় বলুন। তখন সন্ন্যাসীটি বললেন, এর বাবার কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি, কারণ এর বাবাকে হত্যা করা হয়েছিল, আর সেটা করেছিল তার নিজের ছেলেই, অর্থাৎ নিকুঞ্জ। মাথায় বাজ পড়লেও হয়তো তপন জেঠু এতটাও অবাক হতো না। এই কথাটা যতটা চমকে দিয়েছিল তাকে। সন্ন্যাসী এতক্ষণে বলে চলেছেন, সেদিন সন্ধ্যায় ওর বাবা যখন শৌচ থেকে বেরায়, সেই সময় ওর বাবাকে মন্ত্রবন্ধন করে দিয়েছিল ও। আর মন্ত্রবন্ধন করলেই মানুষ জড়ো হয়ে যায়, তখন তার আর কিছু করার ক্ষমতা থাকে না, শুধুমাত্র নিঃশ্বাসটুকু নেওয়া ছাড়া। তাই নিজের বাবাকে ও হত্যা করেছিল। চোখ বুজিয়ে ফেললেন তপন জেঠু, আর ভাবলেন, মানুষ এতটাও নিচে নামতে পারে। হাসলেন সন্ন্যাসী আর বললেন, সেই হতভাগা আত্মার মুক্তি হয়নি এখনো, সে পরিণত হয়েছিল তাই পিশাচে। খেয়াল করে দেখ, শ্মশানে যাওয়ার আগে থেকেই একের পর এক অদ্ভুতুরে কাণ্ড ঘটছিল তোদের সাথে। আসলে সেই অসহায় প্রেত তোদের কাছে এসে মুক্তি চাইছিল, তোদের ভয় দেখাতে চায়নি। তোদের কাছে এসে তাই সে বারবার সেই কাজগুলো করা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছিল তোদের। আর যে কটা মৃত্যু হয়েছিল তা সবই এই প্রেতকে দিয়ে করানো হয়েছিল, আর সেটা করিয়েছিল নিকুঞ্জ আর এই পুরোহিত। এইসব শুনে জেঠু স্তব্ধ হয়ে বসে রইল ওখানে। যেন অবিশ্বাস্য লাগছে সব কিছু তপন জেঠুর জন্য। প্রেতরাজের সাধনায় পঞ্চবলি হলো মূল, আর শেষে পঞ্চবলি সম্পন্ন হলেই সে পিশাচ সিদ্ধ হয়। প্রেতরাজ তাকে তখন অসীম ক্ষমতা দেন। ঠিক তখনই ওনাদের নজর পড়লেন সামনে রাখা বেলনের দিকে, অর্থাৎ প্রেত শিলার দিকে। আসলে ওটা একটা বড় পাথরের নোড়া, আর সেই নোড়া দিয়েই নিকুঞ্জ তার বাবাকে হত্যা করেছিলেন। আর সাধনার শেষের ধাপ হলো এই শিলাকে জাগিয়ে তোলা, তারপর তা নিজেই প্রেতরাজের অধিষ্ঠান হয়ে দাঁড়ায়। হঠাৎই তখন পাথরের ওই শিলাটা নড়তে থাকে এবং তৎক্ষণাৎ একটা কালো জমাট বাঁধা ধোঁয়া উঠতে থাকে পাথরটার পেছন দিয়ে। সেই দেখে পুরোহিত হেসে উঠলেন এবং সন্ন্যাসী চোয়াল শক্ত হয়ে গেল তখন এই দেখে। তাই জন্য সে পুরোহিতের হাঁটু থেকে ত্রিশূলটা বের করে নিলেন। কোকিয়ে উঠল পুরোহিত। ত্রিশূল হাতে নিয়ে তপন জেঠুকে গাঁট করে দাঁড়িয়ে পড়লেন সন্ন্যাসী। ততক্ষণে ধোঁয়াটা একটা মানুষের আকার নিয়েছে আর এগিয়ে আসছে ওনাদের দিকে। সন্ন্যাসী স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, যেন অবিচল উনি। ছায়াটা এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন সন্ন্যাসীর ওপরে। আশেপাশের মাটি যেন কেঁপে উঠল, মেঘ যেন গর্জন করে উঠল। তখন উনি ডান হাত বাড়িয়ে দেন। ধীরে ধীরে ছায়াটা হাতের তালুতে বন্দি করতে থাকেন উনি। কয়েক মুহূর্ত পরেই ওনার দুই চোখ যেন আগুনের মতো জ্বলতে থাকে। মুখ হাঁ করতেই একটা ধোঁয়া বেরিয়ে ছুটে যায় মাটিতে পড়ে থাকা ওই দুজনের দিকে। দুজনে এতক্ষণে আপ্রাণ শক্তিতে চিৎকার করে ওঠে।
আর মাটিতে শুয়ে শুয়েই দুমড়ে মুচড়ে যাচ্ছে ওদের শরীর। আর কয়েক মুহূর্ত পরেই দুজনে নিথর হয়ে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। যে পাপ তারা করেছিল, পিশাচ সেই শাস্তি দিয়ে গেল তাদের। এতক্ষণে অবাক চোখে সব দেখলেন জেঠু। খেয়াল নেই কখন রাত কেটে পূবের আকাশে আলো ফুটছে একটু একটু করে। সেই সন্ন্যাসী এবার ওনার দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে হাঁটতে শুরু করলেন। তপন জেঠু এক দৃষ্টে দেখে যাচ্ছেন তার দিকে, আর মনে মনে ভাবছেন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারে না। সে হলো ভগবানের পাঠানো দূত, যে তাকে নতুন একটা জীবন দিয়ে গেল, আর তার সাথে পুরো গ্রামকে পিশাচের হত্যা লীলা থেকে মুক্ত করল। তো এই ছিল ঘটনা। মানুষ স্বার্থ চরিতার্থ করার জন্য যে কতটা নিচে নামতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই ঘটনাটা। আমি মনে করি এই ঘটনাটা ভয়ঙ্করের সাথে সাথে মানবিকতারও বটে। যে তার গ্রামের প্রতিবেশী সমেত নিজের বাবাকে খুন করতে পারে কিছু ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে, সে নিঃসন্দেহের নরপিশাচ, এবং এটি মানবতার লজ্জা। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর তোমারও ভালো লাগলে লাইক করে দিও, এবং চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও, যাতে পরের ঘটনার নোটিফিকেশান তুমি পেয়ে যাও। আর স্পেশালি এই ঘটনাটা যেহেতু এতটা বড় ছিল, তাই আমায় দুটো পার্টে করতে হয়েছে। এই ঘটনার জন্য আমি স্পেসিফিক্যালি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যার নাম তপন জেঠুর অভিজ্ঞতা। তোমরা এই দুটো পার্ট বা এই দুটো এপিসোড যাই বলো না কেন একসাথে দেখে নিতে পারো। এবার যাই আগের দিনের কমেন্ট সেকশানে। কমেন্ট করেছে সুদীপ্তা মুখার্জি, খুব সুন্দর ঘটনাটি ভাই, তোমার স্টোরি টেলিংটাও খুব ভালো হয়েছে, আরও অনেক পথ এগিয়ে যাও এই শুভকামনা করি। কমেন্ট করেছে নীল, কিছুদিন ব্যস্ত থাকায় অ্যান্ড রিচার্জ না থাকার কারণে লাস্ট দুটি এপিসোড মিস করে ফেলেছি। বাই দ্য ওয়ে, তোমার এই নতুন অ্যান্ড আলাদা রকম একটা স্টার্টিং অনেকটাই সুন্দর লাগলো, একদমই সবার থেকে আলাদা মনে হলো। বাকিটা পুরো এপিসোড শুনে কমেন্ট করব এপিসোডের ব্যাপারে। অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তোমাকে। কমেন্ট করেছে অ্যানি 2.0 গেমিং, আমি নেক্সট নরপিশাচের গল্পের জন্য ওয়েট করব। সোমনাথ, দারুণ লাগলো ঘটনাটা। পিয়ালিদি, এত সুন্দর বলেছিস, জাস্ট অসাধারণ। আর ঘটনাটা খুব ভয়ঙ্কর, নেক্সট পার্টের জন্য ওয়েট করব। বেস্ট উইশেস ভাই। কমেন্ট করেছে অরুণা ভট্টাচার্য, এই গল্পটা ফেসবুকের গ্রুপে পড়েছি, মনে হয় সত্যি ভূতের গল্প গ্রুপে অর্ণব দাস বাবু পোস্ট করেছিলেন। হ্যাঁ, এটা অর্ণব দাস পোস্ট করেছিলেন, এবং অর্ণব ভাই আমায় বলেছিলেন যাতে আমি এই ঘটনাটা স্টোরি টেলিং করি। কৃষ্ণা, খুব ভালো লাগলো ঘটনাটা, নেক্সট পার্টের জন্য ওয়েট করে আছি, আর স্টোরি টেলিংটাও খুব সুন্দর হয়েছে। লটস অফ লাভ ফর ঘটনাগুচ্ছ ফ্যামিলি। কেয়াদি, ভীষণ ভালো লেগেছে আমার পুরো ঘটনাটা শুনতে। এটা কিন্তু গল্প বলা যায় না, সত্যিকারের ঘটনা, এটা একটা ঘটনা। এই ভর দুপুরবেলা ভাত খেতে খেতে এই ঘটনাটা শুনছিলাম। আমার 17 বছরের অত বড় ঢাকা বুকো মার্কা ছিল, ভয় পেয়েছে গল্পটা শুনতে। দারুণ বলেছ, থ্যাংক ইউ কেয়াদি। অর্ণব দাস, মোস্ট ইম্পর্টেন্টলি অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটা এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, শুনে খুব ভালো লাগলো। বেস্ট উইশেস। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ অর্ণব ভাই, কারণ তুমি আমায় এত ভালো একটা ঘটনা স্টোরি টেলিং করতে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তোমার। থ্যাংক ইউ টু এভরিওয়ান, অনেক অনেক ধন্যবাদ তোমাদের ঘটনাগুচ্ছ পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। আর বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। অর্ণব ভাইয়ের কাছ থেকে এত সুন্দর একটা ঘটনা পাওয়ার জন্য অর্ণবকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। মনে করিয়ে দিয়ে আমায় ঘটনা পাঠাতে হলে আমায় মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com বা ঘটনাগুচ্ছর ফেসবুক পেজে লিখে আমায় ঘটনাটা পাঠাতে পারো, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠাতে পারো। এখন কিন্তু কলিংয়ের মাধ্যমেও তোমার ঘটনা আমার সাথে সরাসরি শেয়ার করে নিতে পারো। সমস্ত লিঙ্ক নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ, এবং স্ক্রিনেও টেক্সট ফরম্যাটে দেওয়া আছে। দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক রাত 9টায়। রাধে রাধে।